সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরানের হামলায় ইসরায়েলের লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট অনিশ্চিত ভবিষ্যৎ। আরো জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের। আরো থাকছে কাতারের যুদ্ধবিরতি আলোচনা, গাজায় বোমা হামলা, নিহত আরো ৭৮। এদিকে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি ট্রাম্পের ফোনালাপ। এদিকে বিশ্বব্যাপী রাফাল যুদ্ধবিমান বিক্রি বানচালের চেষ্টা করছে চীন। ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ইয়েমেনের ৩টি বিমানবন্দরে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব আবারও ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই খবর সম্পর্কে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানের হামলায় ইসরায়েলের লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্টের অনিশ্চিত ভবিষ্যৎ। একটি হিব্রু ভাষার মিডিয়া আউটলেট স্বীকার করেছে যে ইহুদিবাদী ইসরায়েল প্রমাণ করেছে যে যুদ্ধের সময় দেশের ভিতর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিভিন্ন ভবন রক্ষা করার ক্ষমতা তাদের ছিল না এবং ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের পরে এই ক্ষতি কাটিয়ে ওঠার কোনো উপায় তারা দেখছে না। হিব্রু ভাষার সৈনিক ইসরায়েল হামায় পত্রিকা এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্টের ভাগ্যে কি ঘটছে তা সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখনো স্পষ্ট করেনি। যদিও ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণের প্রয়োজন। এই হিব্রু ভাষার মিডিয়া আউটলেটের মতে 12 দিনের যুদ্ধে আগে অদক্ষতা এবং 12 দিনের যুদ্ধের পরে অক্ষমতা ইসরায়েলের জন্য কঠিন সমস্যার পাহাড় তৈরি করেছে। এই প্রবন্ধ লেখক আরো লিখেছে, ইরানের সাথে 12 দিনের যুদ্ধের সময় বাদ ইয়াম এলাকায় কমপক্ষে 17টি বড় ভবন মাটিতে মিশিয়ে দিয়েছে। রেহপুত এলাকায় 13টি ভবন এই পরিণতির সম্মুখীন হয়েছে এবং রামানগানের 8টি ভবন ধ্বংস হয়েছে। এর বাইরে আরো বিপুল সংখ্যক ইসরায়েলি অবকাঠামো ধ্বংস হয়েছে। বাদ ইয়ামেনের মেজর জবিকা ব্রুটেন এর মতে তিনি ক্ষতিগ্রস্ত এসব ভবন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের ব্যাপারে মোটেও আশাবাদী নন। এদিকে হাময় কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া ইহুদিবাদীদের সংখ্যা 12,000-এর ছাড়িয়ে গেছে, যাদেরকে 90টি হোটেলে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা 30 জন পৌঁছেছে, আহতদের সংখ্যা 3,400। যেখানে আবেদনপত্রের সংখ্যা 38,700, তাদের জন্য ব্যয় ধরা হয়েছে 7 বিলিয়ন শেলের বেশি। মিডিয়াগুলোর পক্ষ থেকে যে প্রশ্ন উঠেছে তা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক নিরাপত্তা কাঠামোর উপর কতটা আঘাত এনেছে, হতাহতের ঘটনা ঘটিয়েছে, কিন্তু তেল আবিবের সংক্রান্ত তথ্য গোপন রাখছে এবং তা প্রকাশের অনুমতি দিচ্ছে না। সূত্র ফাস্ট টুডে। ট্রাম্পের সঙ্গে বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠন ঘোষণা ইলন মাস্কের। বিশ্বের অন্যতম শীর্ষ ধনুকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠার টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, আমেরিকা পার্টি নামে এই নতুন দলটি গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে পরিচালিত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুদলীয় ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। তবে এখনো এই দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশন এফইসি কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র রাজনৈতিক বিরোধের জড়ানোর কয়েক সপ্তাহের মাথায় ইলন মাস্ক এই ঘোষণা দিলেন। এক সময় ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর গত মে মাসে হঠাৎ করেই মাস্ক পদত্যাগ করেন। এরপরে দুজনের মধ্যে চলমান দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। দুজনের চলমান এই দ্বন্দ্বের সময় মাস্ক এক্সরে একটি জনমত জরিপ চালান। সেখানে তিনি জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন কিনা। সেই জরিপের ফলাফল প্রকাশ করে শনিবার মাস্ক বলেন, এই 2-1 অনুপাতে আপনারা নতুন একটি রাজনৈতিক দল চান এবং আমি আপনাদের তা উপহার দেখাচ্ছি।
আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আজ আমরা আমেরিকা পার্টির জন্ম হলো। সূত্র ইন্ডিয়া টুডে। কাতারের যুদ্ধবিরতি আলোচনা, গাজায় বোমা হামলা, নিহত আরো ৭৮। গাজায় অব্যাহতভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। এতে ২৪ ঘন্টায় সেখানে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে কাতার চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দিয়েছে যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আলোচক দল কাতারে পাঠানো হবে। নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী আলোচকদের কাতারের রাজধানী দোহায় যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং আন্তরিকভাবে আলোচনা করতে বলেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাস যে পরিবর্তনগুলো কাতার প্রস্তাবে আনতে চায় তা গত রাতে জানানো হয়েছে এবং সেগুলো ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। এসব পরিবর্তনে বিস্তারিত জানানো হয়নি। হামাস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত একটি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে, যার আওতায় গাজা ৬০ দিনে একটি যুদ্ধবিরতি হতে পারে। ২০২৩ সালে অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,৩৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরো কমপক্ষে ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছেন। গাজা পরিণতির ধ্বংসস্তূপে পরিণত খাদ্য ওষুধ সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষের প্রান্তে পৌঁছেছে। হামাসের অবস্থান হলো যে কোনো যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলকে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা দিতে হবে। সূত্র পাস টুডে। ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি ট্রাম্পের ফোনালাপ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থিতিশীলকরণ ও যৌথ ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা করেছেন। জেলেনস্কির দপ্তর থেকে জানানো হয়েছে, এই কথোপকথন ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি, ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার জন্য একই সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প। প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মাঝে। সম্প্রতি রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা মোকাবেলায় পেট্রিয়ট অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম প্রদানে তদন্ত পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। এছাড়া আলোচনায় পারস্পরিক সরঞ্জাম ক্রয় বিক্রয়, বিনিয়োগ, কূটনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সহযোগিতা সম্পর্কে আলোচনার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্র পাস টুডে। বিশ্বব্যাপী রাফাল যুদ্ধবিমান বিক্রি বানচালের চেষ্টা করছে চীন। ফরাসি সামরিক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছে, গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে আকস্মিক যুদ্ধের পর ফরাসি তৈরি রাফেল যুদ্ধ বিমান কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেওয়ার জন্য চীনা দূতাবাসগুলোকে কাজ চালাচ্ছে। ফরাসি কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এপি সংবাদ সংস্থা জানিয়েছে, বেইজিং ফ্রান্সের ফ্যাগো শিপের যুদ্ধবিমান সুনাম এবং বিক্রির ক্ষতি করার জন্য কাজ করছে। ফরাসি কর্মকর্তা বলেছেন, তারা দেখেছেন যে দেশগুলো ইতিমধ্যে রাফাল অর্ডার করেছে। চীনা দূতাবাসগুলো সেখানে বিক্রিকে দুর্বল করার চেষ্টা করছেন, বিশেষ করে ইন্দোনেশিয়াকে রাফাল না কিনে চীনা যুদ্ধবিমান বেছে নিতে রাজি করানোর মাধ্যমে। এমপির প্রতিবেদনে বলা হয়েছে, একজন ফরাসি সামরিক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে এই তথ্যগুলো। ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। রাষ্ট্রটি ইরান ইসরায়েল 12 দিন যুদ্ধের সময় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় থার্ডের মজুদ প্রায় শূন্যে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 জুনে ইসরায়েল ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর অভিযান মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মজুদ প্রায় শেষ হয়ে যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলকে সুরক্ষা দিতে মোতায়েন করা হয়েছিল। এদিকে মার্কিন ডিফেন্স ম্যাগাজিন নিরপেক্ষ বিশ্লেষকদের বরাত দিয়ে প্রেস টিভি ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে আমেরিকার নিজের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা রিজার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লকহিড মার্টিন কোম্পানি লিমিটেড থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই মূলত মধ্যপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ইরান ও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি। সূত্র ইন্ডিয়া টুডে। ইয়েমেনের 3টি বন্দর, একটি বিদ্যুৎ কেন্দ্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী তথ্য নিশ্চিত করেছেন, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় 1 মাস পর ইয়েমেনে হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, হুসেইন, রাশ, ইসা এবং
সালিফো বন্দর এবং রাশক্রান্তে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের উপর আক্রমণ করেছিল। হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থায়ীভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদাইদাহ ইসরায়েলি হামলার ফলে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিয়া টিভি জানিয়েছে, ইসরায়েল হুদাইদা একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের 3টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করেছিল। ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে স্থায়ী গণমাধ্যম রোববার এক ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে। মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর বলা হয়েছে, রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে মধ্য অঞ্চলের পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় অচল হয়ে পড়েছেন। আল জাজিরা খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিব বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। হিব্রু ভাষায় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত সমেত শহরের আশপাশে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা। তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ধারাবাহিকতা, যার ফলে ফিলিস্তিন জনগণের প্রতি তাদের সমর্থন জোরালো হয়েছে। সূত্র পাস টুডে।